এস এ ওয়ার্ল্ড নামীয় ফ্যাশন হাউস 2টা প্রতিষ্ঠান ছিল ঢাকায়। সেই প্রতিষ্ঠানগুলি 4 দিনে তারা ধ্বংস করেছে। মানে র্যাবকে পাঠিয়ে সমস্ত প্রোডাক্ট নাটকীয়ভাবে নিয়ে গেছে। এইটাই কি আমাদের নিয়তি হবে এই বিপন্ন মানবাধিকারের মধ্যে? ধন্যবাদ আপনাকে। আসলে আজকের এই মানবাধিকার প্রশ্নে কথা বলার সুযোগ হওয়ার জন্য। আসলে মানুষের অধিকার প্রতিষ্ঠার এটাই মেইন মানবাধিকার। তো সেখান থেকে যদি বলতে হয়, আপনাদের কথাবার্তা থেকে যেটা শুনেছি, যেমন ক্লিন হার্ট অপারেশন তৎকালীন সময়ে 2002-তে হয়েছিল। তখন অনেকটা নৈরাজ্য সৃষ্টি হয়েছিল চাঁদাবাজ ভূমিদস্যুদের। তখন সরকারের উপায় ছিল না, যে এটাকে দমন করার আর কোনো ওয়ে ছিল না। তাই ক্লিন হার্ট অপারেশন হয়ে তখন সেই ক্রাইমগুলি কন্ট্রোল হয়েছে। কিন্তু সেটা মানবতার যেটা মানুষের অধিকার যখন চলে যাচ্ছিল, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল, তখনই তারা সেটা করেছিল। তারপরে ইদানিংকালে আরও আলোচকবৃন্দ বলেছেন সংখ্যালঘুদের উপরে অত্যাচার। ইদানিংকালের সংখ্যালঘুদের উপরে তেমন কোনো নির্যাতন হয় নাই। যেগুলি হয়েছে সেটা ছিল নাটক। বস্তুত ওটা নাটকীয় ঘটনা ছিল সংখ্যালঘুদের উপরে যে কথাটা বলা হয়েছিল, কিন্তু বস্তুত সেটা ওইভাবে ঘটে নাই যেটা জনমানুষের রোষানলের শিকার কেউ হয়নি। আরেকটা কথা হলো যে মানুষের অধিকার কি, মানবাধিকার কি, মানবাধিকার লঙ্ঘিত হয় কিভাবে? সেটা হলো আমাদের যে প্রশাসন, রাষ্ট্রযন্ত্রের নিয়ম শৃঙ্খলার কারণেই কিন্তু মানবাধিকার লঙ্ঘিত হয়। যেমন ইদানিংকালে গত 16 বছর যদি দেখি, যেমন ভাই বললেন উনি একজন সামরিক বাহিনীর লোক ছিল, সেই সামরিক বাহিনীর লোক হয়েও তিনি আয়নাঘরে যেতে হয়েছে, ওনাকে গুম করা হয়েছে চাকরি থাকা অবস্থায়, এবং আর্মির অফিসার, উনি সেনাবাহিনীর কর্মকর্তা, এবং ওনার চেয়ে আরও বড় কর্মকর্তা যারা, তারাও সেই সমানভাবে সেই আয়নাঘর এবং তাদেরকে গুম করে রাখা হয়েছিল। এবং গুম করে বছরের পর বছর, 8 বছর পরে তারা 8 বছর পরে, তাও অনেকে ভাবছে আত্মীয় স্বজনদের নেই, অনেকের ওয়াইফও অন্যখানে চলে গেছে। এই ধরনের ঘটনাও ঘটেছে সিনিয়র আর্মি অফিসারের। তাহলে সেখানে এটা কি বলা যায়, অরিজিনালি মানবাধিকার লঙ্ঘনের মেইন ইস্যু কারা হয়? সরকারের প্রশাসন যন্ত্রে, রাষ্ট্রযন্ত্রে তারা থাকে। তারা ব্যক্তিগত বা নিজেদের সুবিধা আদায়ের জন্য, ভিন্নমত দমন করার জন্য নাটকীয়ভাবে এগুলি করে থাকে। এটা অবশ্যই এটা একটা ক্রাইম, এটা অপরাধ। বাংলাদেশে সেনাবাহিনীর দ্বারায় এই ধরনের, সেনাবাহিনী, র্যাব বলেন, পুলিশ বলেন, কেউর দ্বারাই মানবাধিকার লঙ্ঘিত হয় এমন কাজ হওয়া উচিত না। তো এটা তো গেল সেনাবাহিনীর, এটা এই যেটাকে আপনি মিডিয়ার সঙ্গেও আছেন, আপনি তো ওই সময় ফোন পেতেন, এটা যদি একটু বলেন। আমি নিজে একটা প্রোগ্রাম টিভিতে বলা হয়েছে ডিজিএফ এর থেকে আপনি আর প্রোগ্রাম করতে পারবেন না। আমি বলছি, আমি কিন্তু নির্বাচনের আগে আমার প্রোগ্রাম কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। তো বিগত 16 বছরে আমরা যেটা সহ্য করেছি, সবসময় ভিন্নমত দমনের জন্য, বা টকশোতে অমুক লোক আনা যাবে না, সাংবাদিক অমুককে রাখা যাবে না, নিয়মিত ফোন পেতেন আপনি? নিয়মিত ফোন পেতাম। আমাদের নিউজ ডিপার্টমেন্ট পেত, আমাকে তো কয়েকবার ডেকে নিছে ওদের অফিসে। তো সে ডেকে নেওয়ার পরে আমি এটা একমত হতে পারি নাই যে আমার সাংবাদিক সেটা 17 জনের লিস্ট দিছে আমাকে, যে এদের আউট করে দিতে হবে চ্যানেল আই না, চ্যানেল 1 এবং অন্যান্য টেলিভিশন থেকে আসা। তখন আমি বলেছি যে আসলে আমরা সাংবাদিক পাবো কোথায়? তখন তো 4টা টেলিভিশন ছিল, এখন তো 30টা টেলিভিশন। এইভাবে বলেছি। তখন আমার সাথে আর্গুমেন্ট হয়েছিল, যদিও আমি জানতাম না, নাবালকের মতোই আমি আর্গুমেন্ট করে আমি এটা চেষ্টা করেছি। তখন একটা লোককে আমি বাদ দেওয়ার প্রশ্নে এসেছি যে আচ্ছা ঠিক আছে, একজনকে আমি ছুটিতে পাঠাবো, কিন্তু আমি এসে তা করতে পারি নাই। কদিন দেরি হয়েছে।
1 সপ্তাহ দেরি হয়েছে। দেরি হওয়ার পরে সেটা আমার এসএ ওয়ার্ল্ড নামীয় ফ্যাশন হাউস 2টা প্রতিষ্ঠান ছিল ঢাকায়, সেই প্রতিষ্ঠানগুলি 4 দিনে তারা ধ্বংস করেছে। মানে র্যাবকে পাঠিয়ে সমস্ত প্রোডাক্ট নাটকীয়ভাবে নিয়ে গেছে। এগুলি সম্পূর্ণ হলো ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য ভিন্ন মত দমনে বাহিনী বানানো হয়েছে। আমি করি নাই কেন? তারা 1 সপ্তাহ পরে আমাকে ডেকেছে, ব্রিগেডিয়ার একজন ছিল ওখানে মিডিয়া উইংসে। আমি ভাবছি উনি আমার কাছে বোধহয় ক্ষমা চাবে। আমি সিঙ্গাপুর ছিলাম, যে আমি এটা যে ঘটনাটা ঘটেছে, আমি যাওয়ার পরে বলে যে আপনি কেন আসছেন? আমি তখন বললাম আমি তো আসিনি, আপনি ডেকেছেন। তারপরে এই কথা বলার পরে উনি আমাকে আর যে আমরা বললাম যে আপনি ওইটা কাজ করেন নাই, আপনি একটা লোক বাদ দেওয়ার জন্য করেন নাই। এটা ইলিয়াস, ওই ইলিয়াস না, বিদেশের আরেক ইলিয়াস। তো আমি কে দেখেন ওনার এই অসুবিধা ছিল, রিপোর্টার্স ইউনিটিতে তার ইলেকশন ছিল, 4-5 দিন দেরি হয়েছে, আমি সিঙ্গাপুর চলে গেছি। এই জন্য আমি তাৎক্ষণিক পারি নাই। কয় আজকেই দিবেন। আমি কই সরি, আপনি এইভাবে আমাকে নির্দেশ দিতে পারেন না। যখন বলে আজকেই দিবেন, আমি কেন আপনি আমাকে এইভাবে নির্দেশ দিতে পারেন না। সামরিক কমান্ডার তো এইটাই, মানে আজকেই দিবেন। হ্যাঁ, যে আমি কেন আপনি আমাকে নির্দেশ দিতে যাচ্ছেন। হ্যাঁ, এইভাবে আমি কথাটা শেষ করি। হ্যাঁ, নির্দেশ দিতে পারেন না তো কবে দিবেন? আমি দেখি 10-12 দিন, 5 দিন, 7 দিন। যদিও আমি ঘুরে এসে আমি একদিনেই কাজ করে ফেলেছি, কিন্তু আমি তাকে সেটা বলেছি। তো এটা হলো একটা দিক। এইভাবে আমাদেরকে বিভিন্ন সময়ে আমাদের বিভিন্নভাবে, অবশ্য আমরা কিন্তু যে বিভিন্ন বিএনপির নিউজ করতাম তা না, আমরা নিউট্রালিটি বজায় রাখার জন্য কাজ করেছি। মানে ব্যালেন্স করে মানুষকে আমরা কমিটমেন্ট করেছি যে আমরা বস্তুনিষ্ঠ। তারা চেয়েছে মিডিয়া যেন শুধু সরকারের প্রোপাগান্ডা,